শুরু করছি নতুন চ্যাপ্টার সান্দ্রতা ও পৃষ্ঠটান। আচ্ছা, এই চ্যাপ্টারে দুটো বিষয় সম্পর্কে আমাদের জানতে হবে প্রথমেই। সেটা হচ্ছে, এক নাম্বার হচ্ছে ধারারেখ প্রবাহ, দু নাম্বার হচ্ছে অশান্ত বা বিক্ষুব্ধ প্রবাহ। তাহলে প্রথমেই আসা যাক, ধারারেখ প্রবাহ বলতে আমরা কী বুঝি। আচ্ছা, প্রবাহ বলতে আমরা বুঝি কি, তরল বা গ্যাস যে সমস্ত পদার্থের প্রবাহ সৃষ্টি হয় তাদের বলা হচ্ছে প্রবাহী বলা হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে ধারারেখ প্রবাহ বলতে আমরা কী বুঝি, যে প্রবাহের ক্ষেত্রে কোনো একটি কণার গতি তার সামনে বা পিছনে যে সমস্ত অণুগুলি আছে তাদের গতির সমান যদি হয়, অর্থাৎ কোনো একটি কণার গতি তার সামনে পিছনে যে সমস্ত কণাগুলি আছে তাদের গতির সমান হলে, তাহলে সেই গতি হচ্ছে ধারারেখ প্রবাহ। তাহলে যে প্রবাহের কোনো একটি কণার গতি তার পূর্ববর্তী কণার গতির সমান হয়, তাহলে সেই গতিকে বলা হচ্ছে ধারারেখ প্রবাহ। দেখ, প্রত্যেকটা কণার গতি কিন্তু ভি, তাহলে এই গতি হচ্ছে ধারারেখ প্রবাহ। এরপরে আসা যাক অশান্ত বা বিক্ষুব্ধ প্রবাহ। যে প্রবাহের ক্ষেত্রে কোনো একটি কণার গতি তার সামনে বা পিছনে যে কণাটি আছে তার গতির অসমান, অর্থাৎ ধরলাম এর গতি, এটা ধরলাম একটা অণু, এর থেকে পিছনের যে অণুর গতি বেশি, তাহলে কী হবে, এই অণুটি কী হবে, একে গিয়ে ধাক্কা মারবে, ঠিক আছে। তাহলে কী হবে, একসাথে অ্যাসেম্বল হয়ে যাবে। তাহলে এই গতিটা হচ্ছে অশান্ত প্রবাহ, ঠিক আছে। প্রত্যেকটি কণার গতি পূর্ববর্তী বা পিছনে যে সমস্ত অণুগুলি আছে তাদের গতির সমান যদি না হয়, তাহলে সেই গতি হচ্ছে অশান্ত প্রবাহ বলা হয়। আচ্ছা, এরপর যেটা আসা যাক মূল বিষয়ে, সেটা হচ্ছে সান্দ্রতা বিষয় সম্পর্কে আমাদের ডিটেলস জানতে হবে। একটা এক্সাম্পল দিচ্ছি, ধরলাম দুটো পাত্র আছে, একটা পাত্রে পারদ আছে, অপর একটি পাত্রে জল আছে। এবার দুটো পাত্রকে একটু নাড়িয়ে টেবিলের ওপর রাখা হলো, ঠিক আছে। তাহলে কোন পাত্রের তরলটা তাড়াতাড়ি স্থির হবে বলতো, যখন নাড়ালাম কিন্তু একই কম্পনে নাড়ানো হলো, নাড়িয়ে এবার পাত্রে রাখা হলো, একটা পাত্র বলতে একটা টেবিলের ওপর রাখা হলো, তাহলে কোন পাত্রের তরলটা স্থির হবে তাড়াতাড়ি, অবশ্যই পারদ। কেন পারদ আমরা কি বলি, ঘন বলে তাড়াতাড়ি স্থির হয়ে যাবে, জলটা অনেকক্ষণ ধরে কাঁপবে, কিন্তু পারদ বেশিক্ষণ কাঁপবে না, তাড়াতাড়ি স্থির হয়ে যাবে। তার মানে পারদের যে মধ্যে বা তরলে, পারদ এক প্রকার তো তরল, একটা তরল ধাতু এক প্রকার, তাহলে পারদের বিভিন্ন কাল্পনিক স্তর আছে, তাহলে স্তরগুলির মধ্যে একটা বাধা কাজ করে, সেই বাধাটা জলের থেকে বেশি। যে বাধাটার কথা বলছি এটাই কিন্তু সান্দ্রতা। তাহলে কি, দেখ, পারদের বিভিন্ন স্তরগুলোর মধ্যে বিভিন্ন গতি সৃষ্টি হচ্ছে। তাহলে ধরলাম উপরের স্তরটা একটা বেগ আছে V1, তার তলার স্তরটা একটা বেগ আছে V2, মানে এই পারদের বিভিন্ন স্তরগুলোকে দেখানো হচ্ছে কাল্পনিকভাবে। উপরের স্তরটার বেগ V1, তলার স্তরটার বেগ V2, তার তলার স্তরটার বেগ V3। এবারে উপরের স্তরটার বেগ বেশি, তাহলে উপরের স্তরটাকে তলার স্তরটা পিছন দিকে টানছে একটা বল দিয়ে, একটা বাধা সৃষ্টি করছে, এই বাধাটাই কিন্তু সান্দ্রতা। তাহলে সান্দ্রতা মানে একটা ধর্ম, যে ধর্মের জন্য কোনো একটা তরল পদার্থের বিভিন্ন স্তরগুলির মধ্যে একটা বাধা সৃষ্টি হয়। দেখ, ডেফিনেশান লিখেছি, যে ধর্মের জন্য তরল তার বিভিন্ন স্তরের আপেক্ষিক গতির বিরুদ্ধে বাধা দেয় তাকে বলা হচ্ছে সান্দ্রতা। এটা অ্যাকচুয়ালি একটা ঘর্ষণের ন্যায় এক প্রকার বল, যেমন ঘর্ষণ দুটো কঠিন তলের মধ্যে কাজ করে, একটা কঠিন তল আর একটা কঠিন তল, দুটো কঠিন বস্তুর মধ্যে কাজ করে ঘর্ষণ। তাহলে দুটি একই রকমভাবে দুটি তরল স্তরের মধ্যে কাজ করে ঘর্ষণ, এইটা তরল এটাও তরল, বিভিন্ন স্তরগুলো আছে, দুটি তরল স্তরের মধ্যে কাজ করে কিন্তু সান্দ্রতা। তাহলে ঘর্ষণ কাজ করে দুটো কঠিন বস্তুর মধ্যে, সান্দ্রতা কাজ করে দুটি তরল প্রবাহীর মধ্যে। এটা গ্যাসের ক্ষেত্রে হতে পারে। তার মানে জলের থেকে পারদের স্তরগুলোর মধ্যে যে বাধাদায়ক বলটা বেশি, মানে সান্দ্রতা বেশি হয়। তাহলে এই ধর্মটা বললাম, এটা একটা ধর্ম। তাহলে যেগুলো ঘন হয় সান্দ্রতা বেশি হয়, পারদ, মোবিল, তেল, এগুলোর কিন্তু সান্দ্রতা বেশি হয়, ঘনত্ব বেশি হলে কিন্তু সান্দ্রতা বেশি হবে। এবার এই সান্দ্রতা বিষয়ে একটা নিউটনের সমীকরণ আছে, সেটা দেখি।
দুটো কাল্পনিক স্তর আমি এঁকেছি, দেখ দুটো কাল্পনিক স্তর আছে, একটা স্তর একই ক্ষেত্রফল এ ধরলাম, এই স্তরটার বেগ ধরলাম ভি, ওপরের স্তরটার বেগ ধরলাম একটু বেশি ভি প্লাস ডিভি, ধরলাম দুটো স্তরে একই ক্ষেত্রফল এ, মাঝে দূরত্ব দিলাম ডিজেড। আচ্ছা, এই স্তরের থেকে এই স্তরের বেগটা ধরলাম বেশি, দেখ বেশ তো বটেই, কেন বলতো ভি একটা ভি প্লাস ডিভি একটু বেশি বেগ, এর থেকে বেগটা বেশি আছে, তাহলে V1 গ্রেটার দ্যান V2, ঠিক আছে, নো প্রবলেম। আচ্ছা, এবারে যার বেগটা কম সে উচ্চ বেগ সম্পন্ন স্তরকে পিছন দিকে টানে, তাই তো এর বেগ কম এর বেগ বেশি, তাহলে একে টানবে পিছন দিকে, তাহলে এই বলটাই কিন্তু সান্দ্রতাজনিত বল, এইটাই কিন্তু সান্দ্রতার কারণ এই বলটা। মানে ভেবে নে, এ খুব ভালো ছেলে, এ খারাপ ছেলে, এই খারাপ ছেলে ভালো ছেলে পিছন দিকে টানার চেষ্টা করে, মানে খারাপ করার চেষ্টা করে, তার মানে কি যার বেগটা কম সে চাইবে উচ্চ বেগ সম্পন্ন স্তরকে গতিহীন করার, তার জন্য পিছন দিকে টানবে, তাহলে এইটাই কিন্তু সান্দ্রতাজনিত বল, একদম ফ্রিকশানের ন্যায়। তাহলে এই বলটা কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল? এফ সমানুপাতিক এ, ক্ষেত্রফল বেশি হলে এই বলটা বাড়বে। 2 নম্বর কি ডিভি ডিজেড, মানে বেগের নতি বলা হয়, ডিভি ডিজেড মানে বেগের নতি সমানুপাতিক। তাহলে এটা তোলার জন্য কী করতে হবে, এখন তুলছি না, এটা গুণ হয়ে যায়, এফ সমানুপাতিক এ ডিভি বাই ডিজেড, সূত্র পেলাম। এটা তোলার জন্য একটা ধ্রুবক ইউজ করব, সেই ধ্রুবকটাকে বলা হচ্ছে ইটা, এই ধ্রুবকটা লিখছি দেখ ইটা, তাহলে এফ সমান ইটা এ ডি বাই ডিজেড লিখছি, তাহলে এফ সমান লিখলাম দেখ ইটা এ ডিভি বাই ডিজেড, তো ইটা হচ্ছে সান্দ্রতাঙ্ক বলা হচ্ছে, ইটাটাকে সান্দ্রতাঙ্ক বলা হচ্ছে, তাহলে ইটা ইকুয়াল টু পেয়ে গেলাম এফ বাই এ ডিভি বাই ডিজেড, উল্টে দিয়েছি। ইটার এককটা হচ্ছে এসআই সিস্টেমে, সিজিএস সিস্টেমে হচ্ছে পয়েস হচ্ছে ইটার একক, সান্দ্রতাঙ্কের সিজিএস একক হচ্ছে পয়েস। তাহলে এক পয়েসের সংজ্ঞা বলতে গেলে কী করে বলবো, মুখস্থ করার দরকার নেই, শুধু মান বসিয়ে দিই, এফ সমান 1 ডাইন, এ মানে ক্ষেত্রফল 1 ভুল লিখেছি, সেমি হবে 1 সেমি স্কোয়ার, ডিভি মানে কি 1 সেমি পার সেকেন্ড, ডিজেড মানে 1 সেমি, তাহলে এক পয়েসের সংজ্ঞা কাকে বলবো, 1 সেমি স্কোয়ার ক্ষেত্রফলের দুটি তল, 1 সেমি স্কোয়ার ক্ষেত্রফলের দুটি তল 1 সেমি ব্যবধানে থাকলে তাদের মধ্যে আপেক্ষিক গতি যদি 1 সেমি পার সেকেন্ড হয়, তাদের মধ্যে যদি 1 ডাইন সান্দ্রতাজনিত বল কাজ করে, তখন সেই তরলের সান্দ্রতাঙ্ক 1 পয়েস ধরা হয়, ঠিক আছে। তাহলে এইটাকে জয়েন করে বললাম, আরেকবার বলছি দেখ, 1 সেমি স্কোয়ার ক্ষেত্রফলের দুটি তল 1 সেমি দূরত্বে থাকলে তাদের মধ্যে 1 সেমি পার সেকেন্ড আপেক্ষিক গতি বজায় থাকলে তাদের মধ্যে যদি 1 ডাইন সান্দ্রতাজনিত বল কাজ করে, তাহলে সেই তরলের সান্দ্রতাঙ্কেও হচ্ছে 1 পয়েস ধরা হয়। তাহলে ইটার মাত্রা বার করছি দেখ, এফের মাত্রা কী হবে, এম এল টি টু দি পাওয়ার -2, এর মাত্রা লিখলাম, ডিভি মানে কি গতিবেগ, এল টি টু দি পাওয়ার -1, ডিজেড মানে দৈর্ঘ্য এল, উল্টে দেখ এইটা আসছে, ইটার মাত্রা হচ্ছে এইটা। আচ্ছা, এরপর আছে সন্ধিবেগ, ধরলাম কোনো একটা প্রবাহী ধরলাম শান্ত বেগে চলছে, মানে শান্ত মানে ধারারেখ প্রবাহ, প্রত্যেকটা অণুর বেগ সমান। এবার শান্ত প্রবাহ যখন আছে প্রত্যেকটা কণার বেগ সমান, এবার ধরলাম কোনো কারণে বেগটা বেড়ে গেল, বেগটা বাড়তে ধরলাম বেগটা হয়ে গেল একটা সর্বোচ্চ সীমায় পৌঁছে গেল ভিসি, ঠিক আছে। এবার যখনই ভিসির থেকে বেশি বেগ হয়ে গেল, তখন হয়ে গেল অশান্ত। তাহলে শান্ত প্রবাহের সর্বোচ্চ মান ধরলাম ভিসি পর্যন্ত, বেগটা ধরলাম শান্ত, ধরলাম বেগটা বাড়তে ভিসি আছে, ভিসি মানে কি শান্ত অবস্থায় আছে, ভিসির থেকে যদি একটু স্লাইড বেড়ে যায় বেগটা, তখন প্রত্যেকটা অণু আগে পরে হয়ে যাচ্ছে, মানে এদিক ওদিক বেগ হয়ে যাচ্ছে, তখন হচ্ছে অশান্ত প্রবাহ হয়ে যাচ্ছে। তাহলে সেই সর্বাধিক বেগকে বলা হচ্ছে সন্ধি গতিবেগ, তার মানে শান্ত প্রবাহের সর্বোচ্চ বেগকে বলা হচ্ছে সন্ধি গতিবেগ, বা যে বেগের পর শান্ত প্রবাহ থেকে অশান্ত প্রবাহ সৃষ্টি হয়, এটা অশান্ত বা বৈক্ষুব্ধ অশান্ত, যে গতিবেগের পর শান্ত প্রবাহ থেকে অশান্ত প্রবাহের সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে সন্ধি গতিবেগ বলা হয়, ঠিক আছে। তাহলে শান্ত প্রবাহের সর্বোচ্চ বেগ হচ্ছে ভিসি। তাহলে ভিসি কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল, দেখ ভিসি সমানুপাতিক ইটা পাওয়ার এক্স, কোন স্কোয়ার হতে পারে কি জানি না, পাওয়ার এক্স দিলাম, সমানুপাতিক রো মানে যে তরলটা যাচ্ছে তার ঘনত্বের ওপর, সমানুপাতিক এল মানে নলের যে দৈর্ঘ্যের ওপর, পাওয়ারের জেড দিয়ে দিলাম, কিন্তু পাওয়ারটা আমি ধরলাম এক্স ওয়াই জেড, তাহলে এটা তুলতে গেলে কী হবে, ধ্রুবক ইউজ করলাম, গুণ করে দিলাম রো ওয়াই ইটা এক্স এল জেড। এবার বাঁ দিকে মাত্রা লিখলাম, ভিসির মাত্রা কি এল টি টু দি পাওয়ার -1, কে এর মাত্রাহীন, কেটা ধ্রুবক মাত্রাহীন, রো এর মাত্রা কী হয় ঘনত্ব এম এল টু দি পাওয়ার -3 পাওয়ারে ওয়াই, ইটা মানে কি এম এল টু দি পাওয়ার -3 টু দি পাওয়ার -1 পাওয়ারে এক্স,
এল মানে কি, এল পাওয়ারে জেড। দেখ এম এর পাওয়ারটা কী আছে বলতো, এক্স প্লাস ওয়াই। এল এর পাওয়ারটা কী আছে, এইটা যোগ কর। টি এর পাওয়ার আছে এইটা। আর বাঁদিকে কী আছে বলতো, এম এর পাওয়ার কী আছে, 0, এল এর পাওয়ার 1, টি এর পাওয়ার -1, এটা আছে। তুই কম্পেয়ার কর, এম এর পাওয়ারে দেখ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0 এক নম্বর, এক্সের পাওয়ারে দেখ -x ইকুয়াল টু -1 দু নম্বর, এল এর পাওয়ারে এইটা ইকুয়াল টু কি 1 আছে। তাই দুটোকে সলভ করে দেখ, সলভ করে দেখবি যেটা বেরোচ্ছে ওয়ের মানটা -1, জেডের মানটাও -1 বেরোচ্ছে, আর এক্সের মানটা -1। তার মানে পুট করে দে। আচ্ছা এক্সের মানটা +1 বেরোবে, একটু ভুল হয়েছে, দেখ -1 আর -x, তাহলে এক্স ইকুয়াল টু +1। তাহলে এক্সের মানটা +1 মানে দেখ সূত্র বসিয়ে দিচ্ছে, এক্সের মানটা +1 মানে উপরে আছে, এটা -1 মানে তলায় চলে এসছে। ধ্রুবকটাকে নাম দিচ্ছি আমি আর। তাহলে এটা প্রমাণ করলাম, ঠিক আছে, বইয়ে সূত্রটা লেখা আছে, যদি প্রমাণ করতে হলে প্রমাণটা করতে হবে, এইভাবে প্রমাণটা করতে হবে। তাহলে পাওয়ারটা ধরে নিয়ে পাওয়ারের মানটা বার করবি, এই ধ্রুবকটাকে কেটাকে নাম দিচ্ছে আর। তাহলে ভিসি ইকুয়াল টু সন্ধিবেগের সূত্র হয়ে গেল আর ইটা বাই রোয়েল। আটটার নাম আছে একটা, বুঝলি, আটটার নাম হচ্ছে রেনল্ডস নাম্বার, REYNOLDS, রেনল্ডস নাম্বার বলা হয়, আটটাকে বলা হচ্ছে রেনল্ডস নাম্বার। তাহলে আর এর মান আছে, আর এর মান 2300 থেকে কম হয়ে গেলে শান্ত প্রবাহ সৃষ্টি হয়, আর আর এর মান 2300 থেকে বেশি মানে কি, সেটা হচ্ছে বিক্ষুব্ধ প্রবাহ হয়। 2300 থেকে কম মানে শান্ত, 2300 থেকে বেশি মানে বিক্ষুব্ধ। বিক্ষুব্ধ প্রবাহ মানে যেটা আগে বললাম, মানে এলোমেলো গোলানো ব্যাপার। মানে যেমন এক্সাম্পল ভাব, বাতাসের যে গতি সেটা কিন্তু শান্ত নয়, অশান্ত বা বিক্ষুব্ধ। কারণ বাতাসের প্রত্যেকটা অণু, কারো গতিবেগ বেশি কারো গতি কম, এলোমেলো যে গতি সেটা হচ্ছে বিক্ষুব্ধ। বর্ষার সময় দেখি ড্রেনের মধ্যে জলটা খুব ময়লা হয়, কেন বলতো, গতিটা কি, বিক্ষুব্ধ হওয়ার জন্য। বিক্ষুব্ধ মানে এলোমেলো গতি। আর শীতকালের দিকে ড্রেনের জলটা দেখবি মোটামুটি পরিষ্কার থাকে, কেন বলতো, উপরের দিকে পরিষ্কার জল চলে যায়, তলা দিয়ে নোংরা থাকে। কেন, শীতকালের দিকে বা অন্য সময় জলের চাপটা কম থাকে, গতিটা কম থাকার জন্য, গতি থাকে কি শান্ত, সেই জন্য ড্রেনের জলটা পরিষ্কার থাকে। আর বর্ষার দিকে গতিটা বেড়ে যায়, জলের গতি বেড়ে যায়, সব গুলিয়ে গুলিয়ে যায়। তাহলে পাক খেতে খেতে যাওয়া মানে সেটাই কিন্তু বিক্ষুব্ধ। বিক্ষুব্ধ মানে র্যান্ডাম গতি, এদিক ওদিক মিলিয়ে মিশিয়ে এদিক ওদিক পাক খাওয়া যে গতি, সেটা হচ্ছে বিক্ষুব্ধ প্রবাহ বলা হয়। তাহলে বাতাসের যে গতি সেটা কিন্তু বিক্ষুব্ধ, শান্ত নয়। বিক্ষুব্ধ প্রবাহর কারণ আছে, বিক্ষুব্ধ প্রবাহ কারণ না, বিক্ষুব্ধ প্রবাহের একটা মানে প্রভাব আছে। সেটা কি, যেমন ধর আমাদের যে পতাকাগুলো সেটা কিন্তু যে কম্পিত হয় এই বিক্ষুব্ধ প্রবাহের জন্যই, তাই তো নাকি? বিক্ষুব্ধ প্রবাহ না থাকলে কিন্তু পতাকা ঠিকঠাক করে উড়তো কি, উড়তো না। হ্যাঁ, পতাকা যে এইভাবে যে ওড়ে পতাকা, তার কারণটা হচ্ছে বিক্ষুব্ধ প্রবাহের জন্য। যদি শান্ত প্রবাহ হতো বাতাসের, তাহলে পতাকা উড়তো কীভাবে বলতো, এইভাবে উড়তো, দেখতে ভালো লাগতো কি, ভালো লাগতো না। তাহলে বিক্ষুব্ধ প্রবাহে কিন্তু অনেক প্রভাব আছে। এরপরে দেখ সীমান্ত বেগ সেটা কি, ধরলাম কোনো একটা পাত্রের মধ্যে ধরলাম তরল আছে, ধরলাম তুই একটা বস্তুকে ছেড়ে দিয়েছিস, ছাড়লে বেগটা প্রথম আস্তে আস্তে বাড়তে 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 এক সময় বেগটা সর্বাধিক মানে পৌঁছায়। কিছুক্ষণ পর বেগটা বাড়তে বাড়তে যখন বেগটা ম্যাক্সিমাম হয়ে গেল, তখন আর বেগ এক সময় দেখবি বেগটা আর বাড়ছে না। তাহলে প্রথম দিকে আমি ছেড়ে দেওয়া হচ্ছে, প্রথমে বেগ কিছু ছিল না, প্রথম বেগটা 0 ছিল, তারপর বেগটা বাড়তে 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 এক সময় সুষম বেগে পৌঁছে গেল। তখন বস্তুটি যে বেগে গতিশীল হচ্ছে সেই বেগটাকে বলা হচ্ছে সীমান্ত গতিবেগ। তাহলে কোনো একটি প্রবাহের মধ্যে কোনো একটা বস্তুকে ছেড়ে দিলে প্রথম দিকে বেগটা বাড়ে, কিছুক্ষণ পর বস্তুটির বেগ সমবেগে পৌঁছায়, ঠিক আছে, যার থেকে বেশি বেগ আর পাওয়া যায় না, সেই বেগকেই বলা হচ্ছে সীমান্ত গতিবেগ। সীমান্ত গতিবেগ মানে সর্বাধিক গতিবেগ এবং সুষম গতিবেগ। দেখ একটা প্লট দেওয়া আছে, দেখ প্রথম দিকে বেগটা আসতে, প্রথম দিকে 0 বেগ যখন ছাড়া হচ্ছে, তারপরে বেগটা বাড়তে 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 দেখ আর বেগ বাড়ছে না, সুষম বেগ পেয়ে গেছে। তাহলে এই যে সুষম বেগটার নামে কিন্তু ভিটি বা টার্মিনাল ভেলোসিটি বা সীমান্ত বেগ বলা হয়, ঠিক আছে। তাহলে সীমান্ত বেগের সূত্রটা দেখবি। এরপর আছে স্টোকসের সূত্র। ধরলাম কোনো একটা আর ব্যাসার্ধের একটা গোলক কোন একটি ইটা সান্দ্রতাঙ্ক বিশিষ্ট তরলের মধ্যে ভি প্রান্তীয় বেগে পড়ছে, তাহলে বস্তুর ওপর ঊর্ধ্বমুখী যে বলটা কাজ করবে সেই বলটার রাশিমালা হবে 6 ইটা আর ভি, এটা হবে, এটাই স্টোকসের সূত্র। তাহলে আর ব্যাসার্ধের একটি গোলক ভি প্রান্তীয় বেগে কোনো একটি ইটা সান্দ্রতাঙ্ক বিশিষ্ট তরলের মধ্যে গতিশীল হলে বস্তুর ওপর ঊর্ধ্বমুখী যে বল কাজ করে সেই বলটার রাশিমালা হচ্ছে এইটা, একে বলা হচ্ছে স্টোকসের সূত্র। তাহলে প্রমাণ করব, প্রমাণ করছি, দেখ পরীক্ষা প্রমাণটা দেয়।
প্রমাণটা দেখ বইতে হয়তো করা নেই, প্রমাণটা করতে হবে কিন্তু। দেখ আমি ধরলাম ইটা সমানুপাতিক ইটা পাওয়ার এক্স, পাওয়ারটা কি জানি না, সবসময় তো এক 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 হবে না, পাওয়ারে যা খুশি হতে পারে। আমি ধরলাম এফ সমানুপাতিক ইটা এক্স, আর এফ সমানুপাতিক আর এর পাওয়ার ওয়াই, এফ সমানুপাতিক ভি এর পাওয়ার জেড। তার মানে ইটা আর ভি পাওয়ারে ধরলাম এক্স ওয়াই জেড। আমি এক্স ওয়াই জেডটা বার করবো। আমি ধরলাম ঊর্ধ্বমুখী যে বলটা কাজ করছে তিনটে খাতে সমানুপাতিক এক্স ওয়াই জেড। তাহলে এটা তুলতে গেলে ধ্রুবক ইউজ করতে হবে, এফ সমান কে দিয়ে দিলাম, এটা গুণ করলাম ইটার পাওয়ার এক্স আর এর পাওয়ার ওয়াই ভি এর পাওয়ার জেড। এবার বাঁ দিক ডান দিক মাত্রা কম্পেয়ার করে এফের মাত্রা লিখলাম কেটা 1, ইটার মাত্রা লিখলাম পাওয়ার এক্স, আর এর মাত্রা লিখলাম এল পাওয়ারে ওয়াই, ভি এর মাত্রা লিখলাম গতিবেগ পাওয়ারে জেড। এমটা যোগ কর, এম এর পাওয়ার শুধু এক্স, এল এর পাওয়ার এত বড়, টি এর পাওয়ার এইটা কম্পেয়ার কর, এম এর পাওয়ার 1 আছে, এক্স ইকুয়াল টু 1 হয়ে গেল। এল এর পাওয়ার কী আছে, এইটা ইকুয়াল টু এল এর পাওয়ার কী আছে দেখ 1, আর টি এর পাওয়ার এইটা ইকুয়াল টু কী পাবো -2। সলভ করে দেখ এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1 বেরোচ্ছে, এক্স ওয়াই জেডের মানটা 1 বেরোচ্ছে। তার মানে কি সূত্র হবে কি, এক্স ওয়াই জেডের মানটা 1 মানে কি, তাহলে কী হবে 1 1 1 পুট করে দে, তাহলে উত্তর কী হবে এফ সমান কে ইটা আর ভি। সবগুলো তো 1 প্রমাণ করলাম, সবগুলো 1 প্রমাণ করে দিয়েছি, তাহলে সূত্র হয়ে গেল এইটা এফ সমান কে ইটা আর ভি। এবার পরীক্ষা করে পাওয়া যায়, প্র্যাকটিক্যাল করে পাওয়া যায় এই মানটা হচ্ছে 6 পাই হয়। প্র্যাকটিক্যালি কে এর মানটা 6 পাই হয়, বসিয়ে দিবি, তাহলে এইটা হচ্ছে স্টোক্সের সূত্রের প্রমাণ। ঠিক আছে, দুয়ারিতে প্রমাণটা হয়তো নেই, সাঁতরায় পেয়ে যাবি, প্রমাণটা কিন্তু পরীক্ষায় দেয় স্টোক্সের সূত্র প্রমাণ করো। স্টেটমেন্টটা লিখবি, স্টোক্সের সূত্র প্রমাণটা করতে বলে। আচ্ছা, এরপর আছে প্রান্তীয় বেগের রাশিমালা। প্রান্তীয় বেগের রাশিমালা বার করছি, কী করে বার করছি, ধর একটা কোনো আর ব্যাসার্ধের গোলক, যে গোলকটার ঘনত্ব হচ্ছে রো, গোলকের যে ঘনত্ব রো, আর বাইরের যে তরলটা আছে, যে তরলের মধ্যে গতিশীল অবস্থায় আছে, ধরলাম সেই তরলটার ঘনত্ব হচ্ছে সিগমা। তাহলে সিগমা ঘনত্ব একটি তরলে আর ব্যাসার্ধ ও রো ঘনত্বের একটি গোলক প্রান্তীয় বেগে পড়ছে, ধরলাম প্রান্তীয় বেগে পড়ছে। তাহলে বস্তুর ওপর কী কী বল কাজ করছে, দেখ বস্তুর ওপর নিম্নমুখী বল, কী কী বল কাজ করছে, একটা ওজন তলার দিকে, আর প্লবতা হচ্ছে ওপর দিকে। প্লবতা সবসময় কাজ করে কি ওপর দিকে, তাহলে ওজন তলার দিকে, প্লবতা ওপর দিকে। ওজন মানে কি এমজি, প্লবতা মানে কি বস্তু যে পরিমাণ তরল সরাচ্ছে বা অপসারণ করছে তার ওজন। বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনটাই প্লবতা। বস্তুর আয়তন কী ধরলাম ভি, তাহলে বস্তুর আয়তনকে গুণ করছি তরলের ঘনত্ব দিয়ে, গুণ করলে কী হবে, তরলের ভরটা পেয়ে গেলাম। বস্তু এই পরিমাণ তরলের ভর সরাচ্ছে, তাকে জি দিয়ে গুণ করলাম, মানে কি বস্তু এই পরিমাণ ওজনকে সরাচ্ছে, তার মানে এইটাই কিন্তু অপসারিত তরলের ওজন। মানে বস্তুর আয়তন ভি হলে ভি ইন্টু সিগমা গুণ করা মানে কি বস্তু কর্তৃক অপসারিত তরলের ভর, তাকে জি দিয়ে গুণ করা মানে কি বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন হচ্ছে এইটা এমজি। এটা কিন্তু এমজি অ্যাকচুয়ালি। তাহলে এইটা মানে বস্তু এই পরিমাণ তরলকে সরাচ্ছে। এই ভিটা মানে কি আয়তন, আয়তন কিন্তু গতিবেগ নয়। গতিবেগ মানে ক্যাপিটাল ভি করলাম, মানে আয়তন মানে ক্যাপিটাল ভি করলাম, তাহলে এটা হচ্ছে ক্যাপিটাল ভি মানে আয়তন। বস্তুর যে আয়তন সেটা হচ্ছে ভি। এম মানে কি 4/3 পাই আর কিউ ইন্টু রো, এম জি মানে এম মানে কি আয়তন ইন্টু ঘনত্ব বস্তুর ক্ষেত্রে, যেটা পড়ে আছে। ভি মানে কি বস্তুর আয়তন 4/3 পাই আর কিউ, সিগমা পড়ে আছে, জি পড়ে আছে, কমন নিয়ে দেখ এটা আসছে। এবার ঊর্ধ্বমুখী বল স্টোক্সের সূত্র অনুযায়ী পেয়ে গেছে, ঊর্ধ্বমুখী বল কত হয় 6 পাই ইটা আর ভি। এই ভিটা মানে কিন্তু গতিবেগ, প্রান্তীয় গতিবেগ, ছোটো হাতের ভি করলাম। তাহলে তলার দিকে বল মানে এইটা, উপর দিকে বল মানে এইটা, তাহলে দুটো সমান করে দে। সমান করলে ভি এর মানটা পেয়ে গেলি, প্রান্তীয় গতিবেগের রাশিমালা পেয়ে গেলাম এইটা। এটা হচ্ছে প্রান্তীয় বেগের রাশিমালা, এটা সূত্র দিয়ে অঙ্ক আছে। ঠিক আছে, এটা প্রান্তীয় গতিবেগের রাশিমালা, এটা ক্লাস 11 তোদের প্র্যাকটিক্যাল করতে হয় এটা। আচ্ছা, এরপর আরেকটা আছে ধারাবাহিকতা সমীকরণ। ধারাবাহিকতা সমীকরণ ধরলাম একটা কোনো নল আছে, এই নলের ক্ষেত্রফলটা এদিকে কম A1, এই ক্ষেত্রফলটা বেশি। ধরলাম একটা তরল যাচ্ছে, ধরলাম V1 বেগে গতিবেগে ঢুকছে তরলটা, আর ঘনত্ব ধরলাম রো। রো তরলের রো হচ্ছে তরলটার ঘনত্ব, V1 গতিবেগে ঢুকছে আর বের হচ্ছে V2 গতিবেগে। ঠিক আছে, V1 বেগে ঢুকছে, V2 গতিবেগে বেরোচ্ছে। আচ্ছা, তাহলে বলতো প্রতি সেকেন্ডে কী পরিমাণ তরল ঢুকছে, প্রতি সেকেন্ডে কী পরিমাণ তরল ঢুকছে। আচ্ছা, আয়তন, তাই তো, প্রতি সেকেন্ডে কী পরিমাণ তরল মানে এর মধ্যে ঢুকছে তার আয়তনটা বার করছে। আয়তন মানে কি, আয়তন মানে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে গুণ করতে হবে। দৈর্ঘ্য মানে কি ভি মানে তো ভি মানে কি 1 সেকেন্ডের দূরত্ব বা সরণ, তাহলে সরণকে ক্ষেত্রফল দিয়ে গুণ করা মানে কি আয়তন, তো সরণ ইন্টু ক্ষেত্রফল মানে কি আয়তন। তাহলে এই আয়তনে তরল ঢুকছে, রো দিয়ে গুণ করা মানে কি ভর, তাহলে এই ভরের তরলটা এর মধ্যে ঢুকছে প্রতি সেকেন্ডে। ঠিক আছে, প্রতি সেকেন্ডে এই পরিমাণ তরল ঢুকছে। তাহলে কেন হলো বলছি, V1 মানে কি 1 সেকেন্ডে সরণ, তাহলে সরণকে ক্ষেত্রফল দিয়ে গুণ করা মানে আয়তন, তাহলে 1 সেকেন্ডে আয়তন ঢুকছে।
তাহলে আয়তনকে রো দিয়ে গুণ করা মানে ভর হয়ে গেল, তাহলে 1 সেকেন্ড এই ভরটা ঢুকছে। আর এইটা মানে কি V2 ρ2 V2 A2, এটা A2 হবে। আচ্ছা V2 A2 মানে কি 1 সেকেন্ডে কী পরিমাণ তরল বেরোচ্ছে, কী আয়তনে তরল বেরোচ্ছে 1 সেকেন্ডে। রো দিয়ে গুণ করা মানে কি 1 সেকেন্ডে কী ভরের তরল বেরোচ্ছে, কেন V2 মানে গতিবেগ, গতিবেগের সাথে A2 গুণ করা মানে আয়তন হচ্ছে, রো দিয়ে গুণ করা মানে কি ভর হচ্ছে, তাহলে 1 সেকেন্ডে এই ভরের তরল বেরোচ্ছে। এখন তরলটা তো কোনো নষ্ট হয় না, তাহলে যে তরলটা 1 সেকেন্ডে ঢুকছে সেই তরলটা কিন্তু 1 সেকেন্ড পরে বেরোবে, তার মানে দুটো সমান করতে হবে, দুটো সমান। তাহলে এটাকেই বলা হচ্ছে ধারাবাহিকতার সমীকরণ। দুটো রো কেটে দে, তাহলে কী লিখবো V1 A1 = V2 A2। তাহলে এটা ইম্পর্টেন্ট সম্পর্ক, দেখ বেগ ইন্টু সময়ে বেগ ইন্টু ক্ষেত্রবল = ধ্রুবক। ভিটা মানে বেগ, এটা ক্ষেত্রবল, গুণফলটা ধ্রুবক, তার মানে ক্ষেত্রবলটা বেড়ে গেলে বেগ কমে যাবে, ক্ষেত্রবল বেশি হলে বেগ কমে যাবে, ক্ষেত্রবল কমে গেলে বেগ বেশি হয়ে যাবে। যেমন ধর একটা মোটা পাইপ দিয়ে, মোটা পাইপ মানে কি ক্ষেত্রবলটা কী হয় বলতো বেশি হয়, জলটার গতিবেগ কম হয়, ভিটা কম। মোটা পাইপ মানে এটা বেশি, ভি কম। পাইপ যখন খুব শুরু করে দিবি, মুখটা চেপে ধরবি, পাইপের মুখটা চেপে ধরা মানে কি বলতো ক্ষেত্রবলটা কমে গেল, তখন কী হবে ভিটা বেশি হওয়া উচিত, তাই তো হয়। পাইপটাকে চেপে ধরলে কী হবে উচ্চ বেগে তরলটা ছিটকে যায়, তার মানে কি ক্ষেত্রবলটা বেশি মানে বেগটা কম হবে, ক্ষেত্রবলটা কম মানে বেগটা বেশি হবে। ট্যাপ ওয়াটার, ট্যাপ থেকে যখন জল পড়ে তুই মুখটাকে চেপে ধরবি, দেখবি সাঁ করে জলটা একটা দূরে চলে যাচ্ছে, তার মানে কি মুখটা চেপে ধরা মানে কি বলতো ক্ষেত্রবলটা কমে যাচ্ছে। তাহলে ক্ষেত্রবল কমে যাওয়া মানে বেগ বাড়বে, সে উচ্চ বেগে কিন্তু তরলটা ছোটে, একদম বয়েলের সূত্রের মতো। চাপ বাড়লে আয়তন কমে, চাপ কমলে আয়তন যেমন বাড়ে, একই ব্যাপার। ক্ষেত্রবল কমলে আয়তন মানে বেগ বেড়ে যাবে, ক্ষেত্রবল বেড়ে গেলে বেগ কমে যাবে, ঠিক আছে। এর বাস্তব প্রয়োগ অনেক আছে। আচ্ছা এরপর যেটা আছে প্রবাহী শক্তি। প্রবাহী 3 প্রকার শক্তি হতে পারে: গতিশক্তি, স্থিতিশক্তি, চাপ শক্তি। গতিশক্তি মানে কি 1/2 mv², স্থিতিশক্তি মানে কি mgh, চাপ শক্তি মানে p × v। চাপকে আয়তন দিয়ে গুণ করলে চাপ শক্তি পাওয়া যায়, ঠিক আছে, চাপ ইন্টু আয়তন গুণ করলে চাপ শক্তি পাওয়া যায়। এটা কার্যক্ষমতা শক্তি হলে তখন জানতে পারবি। আচ্ছা বার্নৌলি উপপাদ্য কী বলছে, একক আয়তনে গতিশক্তি, স্থিতিশক্তি ও চাপ শক্তির সমষ্টি ধ্রুবক রাশি হবে। একক আয়তনে গতিশক্তি, চাপ শক্তি আর স্থিতিশক্তির যোগফল ধ্রুবক, তার মানে একক আয়তনে ধরলাম, আয়তন ধরলাম ভি, বড় হাতের ভি। তাহলে একক আয়তনে গতিশক্তি মানে কি 1/2 mv²/v, একক আয়তনে স্থিতিশক্তি মানে mgh/v, একক আয়তনে চাপ শক্তি মানে pv/v = ধ্রুবক। তাহলে এটাকে একটু সিম্পলিফাই কর। ভর বাই আয়তন মানে ঘনত্ব রো, v² পড়ে আছে, ভর বাই আয়তন মানে ঘনত্ব রো, gh পড়ে আছে, ভিভি কেটে গেল, তাহলে পিটা পড়ে আছে = ধ্রুবক। তাহলে এইটা একটা সূত্র, বার্নৌলির উপপাদ্য বলা হয়। এখান থেকে জানতে পারছি দেখ ভি আর পি যোগ আকারে আছে, তাহলে বেগ একটা বাড়লে একটা কমবে, বেগ বাড়লে চাপ কমবে, বেগ কমলে চাপ বাড়বে, তার মানে চাপ বৃদ্ধি পেলে বেগ কমবে, একই ব্যাপার। চাপ বাড়লে বেগ কমবে, চাপ কমলে বেগ বাড়বে, একটা বাড়লে একটা কমবে, ঠিক আছে। চাপ বাড়লে বেগ কমবে, চাপ কমলে বেগ বাড়বে। তাহলে এটা হচ্ছে বার্নৌলির সূত্র থেকে পাচ্ছি, কেন যোগ আকারে আছে, ডান দিকটা ধ্রুবক রাশি, একটা বাড়লে একটা কমতে হবে, যোগফলটা ধ্রুবক তো, তাহলে একটা বাড়লে একটা কমবে। তাহলে এর বাস্তব প্রয়োগ আছে, যেমন ধর যখন ঝড় ওঠে তখন দেখবি টিনের চাল বা খড়ের চাল উড়ে যায়, কেন বলতো, যখন ঝড় ওঠে তখন বাতাসের বাইরের যে বাতাসটার বেগটা খুব বেশি হয়, বাতাসের বেগটা বেশি মানে ভিটা বেশি, তাই তো, ভিটা খুব বেশি হয়। ভিটা বেশি মানে কি বলতো চাপটা কী হয় বলতো কমে যায়, বাইরের চাপটা খুব কমে গেল, ভেতরের চাপটা বেশি আছে, তাহলে বেশি চাপ এই চালটাকে ঠেলে উল্টে দেয়, বাইরের চাপ কমে যাচ্ছে, ভেতরের চাপটা একই আছে, তাহলে এই চাপ বাইরের কম চাপের দিকে কী হবে একে ঠেললে এটা উড়ে যায় বা চাল উড়ে যায়। আর অনেক বাস্তব প্রয়োগ আছে, ধর যখন বোম ফাটে দেখবি জানালার কাঁচটা ভেঙে যায়, ধর বোম ফাটলো, জানালার যে কাঁচগুলো ভেঙে যায় সেই টুকরোগুলো বাইরে গিয়ে পড়ে, কেন বলতো বাইরে গিয়ে পড়ে, ধরো একটা ঘর, ঠিক আছে, এটা ঘর ধরলাম, বাইরে ধরলাম বোম ফাটলো, বোম ফাটা মানে কি বলতো বোম যখন বাস্ট করলো তখন উচ্চ বায়ুপ্রবাহ সৃষ্টি হয়, তাই তো, উচ্চ বায়ুপ্রবাহ সৃষ্টি হয়, তার মানে বাইরে বাতাসের বেগটা খুব বেশি হয়ে গেল, বাতাসের বেগ মানে কি বাইরে কী হবে চাপটা কমে গেল, কম চাপ, ভেতরের চাপটা কী হবে বেশি, তাহলে ভেতরে চাপ বেশি বাইরে চাপ কম, কাঁচটা যে ভেঙে গেল, কেন ভাঙলো, শক্তির জন্য ভেঙে গেল, তাহলে কাঁচটা যে ভেঙে গেল কাঁচের টুকরোগুলো কোন দিকে যাবে, বেশি চাপ থেকে কম চাপের দিকে, অর্থাৎ বাইরের দিকে চলে যাবে কাঁচগুলো, ভেতরে ঢুকবে না, কেন ভেতরের চাপটা বেশি বাইরে চাপটা কম, তাহলে বেশি চাপ থেকে কম চাপের দিকে ভাঙা টুকরোগুলো কাঁচের বাইরে পড়বে, ভেতরে পড়বে না, বাস্তব প্রয়োগ।
তো যে অনেক সময় তোকে বলা হয় রেল যখন ট্রেন চলে তখন সামনে দাঁড়াতে বারণ করে, রেল লাইনে দাঁড়াতে বারণ করে। কেন? যখন ট্রেন চলছে তখন এখানে দাঁড়াতে বারণ করে। কারণটা কি? যখন ট্রেনটা চলছে তখন উচ্চ এখানে বেগ সৃষ্টি হয়, বাতাসের একটা উচ্চ বেগ সৃষ্টি হয়। যখন ট্রেনটা চলছে এখানে ভিটা উচ্চ হয়, ভিটা হাই হয়। ভিটা হাই মানে কী বলতো, এইখানে চাপটা কী হয় বলতো, মানে চাপটা হচ্ছে লো হয়ে যাচ্ছে, ঠিক আছে, চাপটা লো হয়ে যাচ্ছে, চাপ লো। তাহলে চাপটা লো, এদিকে চাপটা কী হবে, হাই, দূরের দিকে চাপটা হাই, এখানে চাপটা লো হয়ে যাচ্ছে। তাহলে এই চাপ এই লোকটাকে ঠেললে কী হবে, এর অ্যাক্সিডেন্ট করতে পারে, একদম ট্রেনের গায়ে গিয়ে ধাক্কা মারতে পারে, ঠিক আছে। তাহলে এরম ব্যাপার হতে পারে, যেখানে চাপ বেশি বেগ কম, যেখানে বেগ বেশি চাপ কম। অনেক সময় দেখ দুটো নৌকা অনেক সময় যাচ্ছে, যেতে যেতে অনেক সময় কাছাকাছি চলে আসে। কেন বলতো, দুটো নৌকা, একটা নৌকা, ঠিক আছে। তো দুটো নৌকা যখন যাচ্ছে তখন এর মধ্যে এই বাতাসে একটা উচ্চ বেগ সৃষ্টি হয়, উচ্চ বেগ মানে এখানে চাপ কমে যাচ্ছে, তাহলে এদিকে চাপ কমে যাওয়া মানে কি বলতো, এদিকে চাপটা বেশি, এই চাপ এদেরকে ঠেললে কী হবে, এরা মানে কাছাকাছি চলে আসবে। এরম ব্যাপার, দুখানা নৌকা খুব কাছাকাছি গেলে মাঝখানে যে বায়ুর যে গতিবেগটা বেশি হয়ে যায়, তাহলে মাঝখানে চাপ কমে গেল, তাহলে এইদিকে চাপ বেশি হওয়ার জন্য সেই চাপ নৌকা দুটোকে ঠেললে কী হবে, এরা পাশাপাশি চলে আসবে। তাহলে এরম একটা হতে পারে, এরম বাস্তব অনেক প্রয়োগ হতে পারে। আরেকটা প্রয়োগ দেখ, এটা সকলে দেখেছি, স্প্রেয়ার বা অটোমাইজের যন্ত্র, স্প্রেয়ার। জাস্ট একটা ছবি আমার মধ্যে এঁকেছি, একটা স্প্রেয়ারের মধ্যে কী থাকে বলতে, একটা পাইপ থাকে, ঢুকে থাকে, পাইপটা উপরে বের করানো থাকে, এই পাইপটা তলের মধ্যে ডোবানো থাকে। এবার এইটা একটা হাতল থাকে, হাতল দিয়ে এদিক ওদিক করলে কী হবে, একটা স্প্রে আকারে বেরোচ্ছে। কেন বেরোচ্ছে বলতো, হাতলের সাহায্যে যখন এদিক ওদিক করবি তখন এখান থেকে উচ্চ বেগে কি বাতাসটা বেরোবে, তাই তো, নাকি উচ্চ বেগে বাতাসটা বেরোবে। উচ্চ বেগে যখন বাতাসটা বেরোবে তখন কী হবে বলতো, এখানে চাপটা কমে যাচ্ছে, এখানে চাপ কমে যাবে, বাতাসের বেগটা বেশি মানে চাপটা কমে যাচ্ছে, কিন্তু ভেতরের দিকে চাপটা তো বেশি, ভেতরে চাপটা বেশি, তাহলে এখানে চাপ কমে যাচ্ছে, ভেতরে চাপ বেশি, তাহলে এই চাপ তরলটাকে ঠেললে কী হবে, এই তরলটা আস্তে আস্তে উঠে এসে এখানে বেরিয়ে এলে কী হবে, বাতাসের সংস্পর্শে স্প্রে হয়ে যায়, ঠিক আছে। তাহলে ভেতরে চাপটা বেশি, বাতাস করার জন্য কী হবে, হাতল দিয়ে, তাহলে এখানে বাতাসের বেগটা বেশি মানে চাপ কমে যাচ্ছে, তাহলে ভেতরের চাপটা বেশি, সেই চাপ তরলটাকে ঠেলে তুলে আনবে, তরলটা যখন এখানে আসবে বাতাসের সংস্পর্শে স্প্রে হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে স্প্রেয়ার বা অটোমাইজার যন্ত্র, ঠিক আছে। দেখ আরেকটা প্রয়োগ দেখাচ্ছি, দেখ এটা হচ্ছে, দেখ একটা ক্রিকেট বল দেখতে পাচ্ছিস, ক্রিকেট বলের মাঝখানে সিম লাইন থাকে, তাই তো, নাকি এগুলো দেখেছিস সিম লাইন, তাহলে সুতোর মতো উঠে থাকে, এর একটা কাজ আছে। সেই কাজটা কি, তুই যখন বোলার বল করছে, ধরলাম বলটা করছে এইভাবে করছে, এই সিম লাইনটার অ্যাঙ্গেলের ওপর বলের সিমটা মানে নির্ধারিত হয়, কীভাবে বলটা মুভমেন্ট হবে। দেখ ধরলাম বোলার এইভাবে বল করছে, এই অ্যাঙ্গেল করে দেখ এইভাবে বলটা করছে, বলটা থ্রো করলো। এবার দেখ এইভাবে বল করা মানে কী বলতো, এই সামনের যে এই ওটা অংশের সাথে কী বলতো, বাতাসের ঘর্ষণটা বেশি হবে, বায়ুর সাথে ঘর্ষণ বেশি হবে, তাহলে এখানে বাতাসের বেগটা বেশি হয়ে যাচ্ছে, বাতাসের বেগটা বেশি হচ্ছে মানে কী বলতো, চাপটা কী হবে, এখানে কমে যাবে, তাহলে চাপটা এই অংশে কমে যাবে, এখানে চাপ কমবে, কিন্তু এখানে চাপটা আগের মতো আছে, তাহলে এখানে চাপ কম, এখানে চাপ বেশি, তার মানে কি এইদিকে একটা বল প্রযুক্ত হবে কম চাপের দিকে, তার মানে বলটা কী হবে, স্ট্রেট না গিয়ে মুভমেন্ট হবে। এই মুভমেন্ট যেটা হচ্ছে তার কারণটা হচ্ছে এইটা। তাহলে সিম লাইনটার ওপর ঠিক হচ্ছে, সিম লাইনটার উপর ডিপেন্ড করছে কোন দিকে মুভমেন্টটা হবে, ঠিক আছে। যদি এরমভাবে বল করিস মুভমেন্ট হবেই না, কেন বলতো, যদি এইভাবে তুই বলটা করিস তাহলে এখানেও বাতাসের বেগটা বাড়ছে, এখানেও বাতাসের বেগটা বাড়ছে, তাই তো। তাহলে সমানভাবে বাতাসের বেগটা বাড়ছে মানে কি, এখানেও চাপ কমছে, এখানেও চাপ কমছে, তাহলে এখানেও যে পরিমাণ চাপটা কমছে এখানেও সেই পরিমাণ চাপটা কমছে, তার মানে কি এর ওপর কোনো লব্ধি বল কাজ করবে না, তাহলে বলটা কিন্তু স্ট্রেট যাওয়া মানে কি, বলার বেশি মার খাবে, স্ট্রেট বলটা পড়ছে, মুভমেন্ট হচ্ছে না, সহজে ব্যাটসম্যান মেরে দেবে। তাহলে ডিপেন্ড করছে অ্যাঙ্গেলটার ওপর, কত অ্যাঙ্গেলে তুই বলটা করছিস তার ওপর ডিপেন্ড করছে, তুই যেমন অ্যাঙ্গেল দিবি মুভমেন্টটা তেমন হবে। তাহলে এই সিম লাইনটা দেখবি প্রথম দিকে কিন্তু একটু উঁচু হয়ে থাকে, মানে বেশি রাফ থাকে প্রথম দিকে, তাহলে প্রথম দিকে মুভমেন্টটা কিন্তু বেশি হয়, প্রথম দিকে দেখবি অনেক সময় উইকেট বেশি পড়ে যায়, কারণ কি প্রথম দিকে এই সিম লাইনটা বেশি উপর দিকে উঠে থাকে, বেশি রাফ থাকে, তার মানে এই ঘর্ষণটা বেশি হয়, চাপটা বেশি পরিমাণ কমে যায়, তাই লব্ধি বল ওপর দিকে কাজ করার জন্য বেশি মুভমেন্টটা হয়, ব্যাটসম্যানের কানাচে লেগে ক্যাচ হয়ে যায়। কিন্তু যতই বেশিক্ষণ খেলা হয়ে যাবে,
খেলা বেশিক্ষণ হওয়া মানে কি বলতো, এইটা আস্তে আস্তে রাফ হয়ে যাবে, মানে রাফনেসটা নষ্ট হবে, তার মানে কি প্লেন হয়ে যাবে। প্লেন হয়ে যাওয়া মানে কি বলতো, বায়ুর সাথে ঘর্ষণটা কমে যাবে। ঘর্ষণটা কমে যাওয়া মানে কি, তখন আর এই বাতাসের বেগটাকে চেঞ্জ করতে পারবে না। চেঞ্জ করতে না পারা মানে কি, বাতাসের বেগটা চেঞ্জ যদি না হয় তাহলে চাপ কম বেশি কোথাও হবে না। তাহলে চাপ কম বেশি না হওয়া মানে কি, বলটা স্ট্রেট যাবে, তখন কিন্তু আবার মার খাবে। সেই জন্য শেষের দিকে কিন্তু বলার বেশি আবার মার খায় কেন, তখন এই বলের এই সিম লাইনটা নষ্ট হয়ে যায়। সেখানে সিম লাইনটা কেউ কিন্তু ক্ষতিগ্রস্ত করতে গেলেই কিন্তু ফাইন হয়ে যাবে। এই সিম লাইনে কেউ কিছু হাত দিয়ে খুঁড়তে পারবে না, কারণ এইটার ওপর ডিপেন্ড করছে বলের মুভমেন্ট। একটা বোলার কীভাবে বল করবে, তার মুভমেন্ট, বলটা কেমন হবে, সেই সিম লাইনটার ওপর মানে ঠিক হয়। যেমন সিম লাইন হবে, যেমন অ্যাঙ্গেলে সিম লাইনটা ফেলতে পারবে, সেইভাবে মুভমেন্টটা হবে। তাহলে এর একটা বিশাল গুরুত্ব আছে ক্রিকেট ম্যাচে। এই সিম লাইনের প্রচুর গুরুত্ব আছে, সব বলে কিন্তু থাকতেই হবে।